Hello, my dear student. Welcome back in second part of nationalism in India. তো আমরা আগের অধ্যায়ে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া ফার্স্ট পার্টটা পড়েছিলাম। তো এখানে আমরা নন কোঅপারেশন মুভমেন্ট, চৌরিচৌরা যে ইনসিডেন্টটা হয়েছিল এটার মাধ্যমে আবার গান্ধীজি কল অফ করে নিয়েছিল মানে নন কোঅপারেশন মুভমেন্টটাকে। তো আমরা আজকে সেকেন্ড পার্টে দেখব আফটার কল অফ নন কোঅপারেশন মুভমেন্ট হি ফেল্ট দ্য মুভমেন্ট ওয়াজ turning violent in the many places and satyagrahis needed to be properly trained কারণ প্রপারলি ট্রেনিং ছাড়া তাদের আবার আন্দোলনে নামানোটা ঠিক না। তো গান্ধীজি চেয়েছিল তাদের ভালো করে বুঝিয়ে আবার পরবর্তী যখন আন্দোলন করবে এটা ভালো করে বুঝিয়ে তাদের আন্দোলনে শামিল করতে হবে, এটা ছিল গান্ধীজির উদ্দেশ্য। তো টুয়ার্ডস সিভিল ডিসওবিডিয়েন্স, তো তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দেখবে এই পয়েন্টটা আছে। তো এটার মধ্যে কী হয়েছিল, সাম লিডার্স ওয়ান্টেড টু পার্টিসিপেট ইন ইলেকশন টু দ্য প্রভিশনাল কাউন্সিল। গান্ধীজি যখন চেয়েছিল আরেকটা আন্দোলন করতে তখন কিছু লিডার্স বলছিল যে না, এখন আমরা প্রভিশনাল কাউন্সিলে আমরা পার্টিসিপেট করা দরকার, কারণ এর মাধ্যমে অ্যাজ দে ফেল্ট ইট উড ইজি টু অপোজ ব্রিটিশ পলিসিস উইদিন দ্য কাউন্সিল। আমরা কাউন্সিলে থেকে আমরা যদি আবার এখানে উইন করি আমাদের কাছে কিছু পাওয়ার আসবে, তো এতে আমরা এই কাউন্সিলে থেকে আমরা ব্রিটিশদের অপোজ করতে পারবো। তো তখন সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস অ্যান্ড মতিলাল নেহরু ফর্মড স্বরাজ পার্টি ইন 1 জানুয়ারি 1923। এখানে স্বরাজ পার্টিটা তৈরি করার উদ্দেশ্য ছিল মানে স্বরাজ আনার জন্য, মানে দেশকে স্বাধীন করার জন্য। তো এটার আবার অনেক কংগ্রেস লিডার বিরোধ করেছিল, যেমন জওহরলাল নেহরু ওটা বলছিল যে না, এটার মাধ্যমে হবে না, আমাদের আলাদাভাবে করতে হবে। তো টু ফ্যাক্টরস দ্যাট শেপ দ্য ইন্ডিয়ান পলিসিস, তখন দুইটা ফ্যাক্টর কাজ করছিল ইন্ডিয়ান পলিটিক্সের উপর। গ্রেট ইকোনমিক ডিপ্রেশন হুইচ ওয়াজ হেল্ড অন 1929, যেটা আমরা ক্লাস 9-এ পেয়েছিলাম, অর্থনৈতিক মহামন্দা। এতে কী হয়েছিল, এটার প্রভাব পুরো বিশ্বের সাথে সাথে ভারতবর্ষে পড়েছিল। এতে কী হয়েছিল, এগ্রিকালচার প্রাইসেস বিগান ফল, যে কৃষির যে কৃষিদ্রব্যের যে শস্যদ্রব্য তার পরিমাণ বা তার যে দ্রব্য মূল্যটা এটা নেমে গিয়েছিল। এগ্রিকালচার গুডস এক্সপোর্ট ডিক্লাইন, ভারতবর্ষ থেকে যে বাইরের দেশে যে বিদেশে যেই পরিমাণে গুডসগুলা যেত এটা ডিক্লাইন হয়েছিল, অনেকটাই কমে গিয়েছিল। আর সেকেন্ড ফ্যাক্টরটা কী ছিল, সাইমন কমিশন এটা তৈরি করেছিল। দিস কমিশন ওয়াজ লেড বাই স্যার জন সাইমন ইন 1927। এটা আর ভারতবর্ষে এসেছিল ইন 1928। এখানে 7 জন মেম্বার ছিল, অল মেম্বার্স ওয়্যার ব্রিটিশার্স, নন ওয়্যার ইন্ডিয়ান। এখানে একজনই ইন্ডিয়ান ছিল না, আর সব ছিল ব্রিটিশ মেম্বার। তো এটাতেও ভারতবর্ষের যে রাজনৈতিক যে তখনকার যে পার্টি ছিল জাতীয় কংগ্রেস, ওরা বিরোধ করেছিল যে না, এখানে তো আমাদের ইন্ডিয়ান থাকার দরকার ছিল। তারাই সব কমিশন ফর্ম করলো, আবার তাদেরই মেম্বার এখানে থাকবে। তো এটাতে যখন কমিশন অ্যারাইভ করলো ইন ইন্ডিয়া, গ্রিটেড উইথ দ্য স্লোগান গো ব্যাক সাইমন। তো তাদের অভ্যর্থনা কীভাবে জানা হয়েছিল, গো ব্যাক সাইমন, তোমরা চলে যাও। তো তখন লর্ড আরউইন একজন ব্রিটিশ অফিসার gives 2 offers to control this situation। এই সিচুয়েশনটা খুব বেসামাল হয়ে গেছিল। তো এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য লর্ড আরউইন 2টা অফার দিয়েছিল ইন্ডিয়ানদেরকে। অফার অফ ডমিনেশন স্ট্যাটাস ফর ইন্ডিয়ান, তাদের কিছু রাজ্য দিয়ে দেওয়া হবে বলছিল। আর এ রাউন্ড টেবিল কনফারেন্স টু ডিসকাস এ ফিউচার কনস্টিটিউশন, রাউন্ড টেবিল কনফারেন্স আলোচনার মাধ্যমে কিছু মানে বোঝাপড়ার মাধ্যমে আসার জন্য বলা হয়েছিল। বাট কংগ্রেস লিডার ওয়্যার নট স্যাটিসফাইড, এই যে তারা যে অফার দিয়েছিল এটা ডিনাই করেছিল, আর স্যাটিসফাই না তারা। দে নিড ফুল ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পূর্ণ স্বরাজ তারা চেয়েছিল। এই রকম টুকরা টুকরা রাজ্য দিয়ে দেবে, এরপর ডিসকাশনের বোঝাপড়ার মাধ্যমে, এটা তারা চায়নি। ইন ডিসেম্বর 1929 ইন লাহোর সেশন পণ্ডিত নেহেরু ডিমান্ড পূর্ণ স্বরাজ। এখানেই প্রথম দাবি উত্থাপন হয়েছিল পূর্ণ স্বরাজ, আমরা পূর্ণ স্বাধীনতা চাই। হ্যাঁ, এখানে
টুকরো টুকরো আমরা স্বাধীনতা চাই না। এটা স্বাধীনতার কোনো ভিক্ষা নয় যে আমাদের আপনারা দিয়ে দেবেন, আমাদেরই দেশ, আপনারা আমাদের যেটা ডিমান্ড এটা আমরা আমাদের দেবেন। তো দ্যাট টাইম announced on 26 January 1930 we will celebrate as Independent Day। তখন 26 জানুয়ারি 1930 সালে তারা ডিসিশন নিল যে আমরা এই দিন থেকে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালন করব। তো এর পরবর্তীতে এটা প্রথম যেমন জাঁকজমক ছিল, পরবর্তীতে এতটা জাঁকজমক ছিল না এই ব্যাপারটা, কিন্তু বর্তমানেও আমরা 26 জানুয়ারিটাকে রেসপেক্ট করার জন্য আমরা ওই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি, রিপাবলিক ডে আমরা পালন করি 26 জানুয়ারি। তো এর পরবর্তীতে আমরা দেখেছি গান্ধীজির যে একটা ফেমাস মুভমেন্ট ছিল দ্য সল্ট মার্চ অ্যান্ড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজি ফাউন্ড ইন সল্ট এ পাওয়ারফুল সিম্বল দ্যাট কুড ইউনাইট দ্য নেশন। লবণ এমন একটা জিনিস ছিল যেটার মাধ্যমে পুরো দেশকে ইউনাইট করা যায়, এইরকম একটা সিম্বল ছিল। কারণ কেন? লবণটা আমরা খাওয়ার মাধ্যমে সব জায়গাতেই আমরা লবণটা ইউজ করি, আর লবণটার উপর ট্যাক্স বসিয়ে দিয়েছিল। এতে কি হয়েছিল, লবণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, আর লবণটা তারা এটা তৈরি করতো ব্রিটিশরা। তো গান্ধীজি 31 জানুয়ারি 1930 গান্ধীজি রোড এ লেটার টু দ্য ভাইসরয় আরউইন। আমরা যে ব্রিটিশ অফিসার ভাইসরয় আরউইন ছিল, ওনার কাছে উনি 11 দফা দাবি নিয়ে গিয়েছিল, 11 ডিমান্ডস। তো ডিমান্ডগুলা মানা হয়নি। তো গান্ধীজি আগেই বলে দিয়েছিল, ইফ দ্য ডিমান্ড ওয়ার নট ফুলফিলড বাই 11th মার্চ দেন কংগ্রেস উড লঞ্চ এ সিভিল ডিসওবিডিয়েন্স ক্যাম্পেইন। যদি 11 দফা দাবি না মানা হয়, আমরা 11 মার্চের মধ্যে আমরা কিন্তু একটা আন্দোলনে যাব। তো তখন গান্ধীজি সল্ট মার্চ, বা এটাকে আমরা ডান্ডি অভিযান, ডান্ডি মার্চ হিসেবে জানি, মহাত্মা গান্ধী স্টার্টেড হিজ ফেমাস সল্ট মার্চ ইন 12 জানুয়ারি 1930। 12ই মার্চ 1930 সালে উনি এই লবণ সত্যাগ্রহ আন্দোলন চালু করেছিল। তো দিস মুভমেন্ট মুভড উইথ 78 অফ হিজ ট্রাস্টেড ভলেন্টিয়ার। তাকে সাথী দিয়েছিল তার বিশ্বস্ত 78 জন স্বেচ্ছাসেবক। তো এটা কোথায় থেকে কোথায় স্টার্ট হলো? এটা এই আন্দোলনটা স্টার্ট হয়েছিল সবরমতী আশ্রম থেকে। তাদের অভিযান ছিল ডান্ডি পর্যন্ত তারা যাবে। তো ডান্ডি, সবরমতী থেকে ডান্ডির যে ডিস্টেন্স ছিল এটা 240 ছিল। তো 240 কিলোমিটার তারা প্রত্যেক দিন 10 কিলোমিটার করে হাঁটতো। আর তাদের এটার জন্য তাদের সময় লেগেছিল 24 দিন। 24 দিন তাদের সময় লেগেছিল। তো অন 6th এপ্রিল দে রিচড ইন ডান্ডি। তারা 6ই এপ্রিল তারা ডান্ডি অভিমুখে তারা গেল, আর তারা লবণ আইনটাকে ওই দিনই ভঙ্গ করেছিল। লবণটাকে সমুদ্র থেকে লবণ জল নিয়ে আগুনে বয়েল করে লবণ তৈরি করলো, আর ব্রিটিশের যে লবণ আইনটাকে ওই দিন ভঙ্গ করা হয়েছিল। তো এর মাধ্যমে উনি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিল লবণ আইন ভঙ্গ করে। তো এখানে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা নন কোঅপারেশন মুভমেন্ট থেকে ডিফারেন্ট ছিল। কেন ডিফারেন্ট ছিল? নন কোঅপারেশনে শুধু তারা কোঅপারেশন করেনি ব্রিটিশদের, আর সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টসে কী ছিল, তারা তাদের আইন অমান্য করেছিল, তাদের প্রতিবাদও করেছিল, মানে এটা আরও ব্যাপক আকারে হয়েছিল। তো অ্যাজ এ রেজাল্ট কলোনিয়াল গভর্নমেন্ট বিগান অ্যারেস্টিং দ্য কংগ্রেস লিডার্স ওয়ান বাই ওয়ান। তো তারা যখন গান্ধীজি যখন বা গান্ধীজির উদ্যোগে যখন এই আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যখন চালু হয়েছিল, তখন কলোনিয়াল গভর্নমেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট তারা শুরু করলো কংগ্রেসের নেতাদের এক এক করে জেলে ভরতে লাগলো। তো এতে কি হয়েছিল, ভায়োলেন্ট মানে দেশব্যাপী হিংসা ছড়িয়ে গিয়েছিল। মানুষ তাদের প্রিয় নেতাদের যখন নিয়ে যাচ্ছিল তাদের সামনে করে, তারা খেপে গিয়েছিল, ভায়োলেন্ট করছিল। এরপর এতে কি হয়েছিল, ব্রিটিশরাও আবার তাদেরকে ব্রুটালি বিট করছিল, মানে নির্মমভাবে তাদেরকে প্রহার করছিল। তো এতে কি হয়েছিল, হাউ পার্টিসিপেটস স দ্য মুভমেন্ট। এই মুভমেন্টটাকে আমরা কিভাবে দেখছি, কিভাবে তারা কারা কারা এখানে অংশগ্রহণ করেছিল। রিচ পিজেন্ট কমিউনিটিস এখানে অংশগ্রহণ করেছিল, পুয়ার পিজেন্ট,
বিজনেস ক্লাসেস, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাসেস আর ওমেন প্রত্যেকের দাবি দাওয়া নিয়ে এখানে চলছিল। যেমন বিজনেস ক্লাসে কারা ছিল? বিজনেস ক্লাস লিড বাই পুরুষোত্তম দাস, ঠাকুর দাস অ্যান্ড জিডি বিড়লা, তারা এটাকে লিড করেছিল। আর ওয়ার্কিং ক্লাসে তাদের দাবি ছিল তাদের যাতে মজুরিটা যাতে একটু বাড়ানো হয়, আর এখানে ওমেনরাও এখানে পার্টিসিপেট করছিল। আচ্ছা, দ্য লিমিট অফ সিভিল অবিডিয়েন্স, এখানে কিছু সীমাবদ্ধতা ছিল সিভিল অবিডিয়েন্স মুভমেন্টে। নট অল সোশ্যাল গ্রুপ ওয়ার পার্টিসিপেট ইন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। কারা কারা এখানে পার্টিসিপেট করেনি? অনেকেই তো পার্টিসিপেট করেছে, কিন্তু এর মধ্যে দুইটা গ্রুপ পার্টিসিপেট করেনি। হিন্দুদের মধ্যে যারা নিপীড়িত বা দলিত গ্রুপ যারা ছিল তারা পার্টিসিপেট করেনি এখানে, কারণ তাদের দাবি দাওয়া ভালো করে মানা হয়নি, এই জন্য তারা এখানে, বা তাদেরকেও এতটা উৎসাহিত করা হয়নি, এই জন্য তারা এখানে অংশগ্রহণ করেনি। এরপর মুসলিম কমিউনিটি, তারাও চেয়েছিল তাদের আলাদা করে নির্বাচনের জন্য, তো এটা মানা হয়নি, এই জন্য মুসলিমরাও এখানে পার্টিসিপেট করেনি। দ্য সেন্স অফ কালেক্টিং বিলঙ্গিং, তো এখানে আমরা পরবর্তী যে আমাদের অধ্যায়, এখানে আমরা দেখব যে সমষ্টিগত একাত্মতার অনুভূতি। আমাদের মধ্যে যে এই যে দেশপ্রেম কীভাবে আসলো, এখানে বিস্তৃতভাবে আমি আলোচনা করব। তো এটা এই যে বিলঙ্গিংনেসটা আসার জন্য আমাদের ইউনাইটেডভাবে স্ট্রাগল করা দরকার ছিল, আর আমরা ইউনাইটেডভাবে স্ট্রাগল করেছিলাম তখনকার সময়। কীভাবে? কালচারাল প্রসেস, যেমন বিভিন্ন সাংস্কৃতিক যে জিনিসগুলো, ফোক স্টোরি, ফোক সং, রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে আঞ্চলিক ভাষা, এরপর বিভিন্ন গান, ছড়া, এগুলোর মাধ্যমে জাতীয়তা বোধ জাগ্রত হয়েছিল বা জাগানো হয়েছিল। এরপর বিভিন্ন ফিগার্স অ্যান্ড ইমেজ, যেমন অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীতে দেখা গিয়েছিল যে আর্টিস্টরা একটা নতুন জিনিস স্টার্ট করেছিল, যেমন ফিমেল ফিগার বা বিভিন্ন ফিগার বা ইমেজের মাধ্যমে একটা ন্যাশনালিজম তৈরি করা হয়েছিল। যেমন জার্মানিতে জার্মানিয়া, ফ্রান্সে ছিল মেরিয়ান, আর ভারতে ছিল ভারত মাতা। এরকম বিভিন্ন অ্যালিগরি বা প্রতীক নিয়ে আসা হয়েছিল, যাতে মানুষ এটাকে রেসপেক্ট করে বা মানুষের মধ্যে একটা জাতীয়তা বোধ জেগে ওঠে। ইন দ্য 1870 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোট বন্দে মাতরম অ্যাজ এ হিউমস টু দ্য মাদারল্যান্ড। ভারত মাতার প্রতি উনি প্রথম বন্দে মাতরম একটা স্তবক উনি রচনা করেছিলেন, আর পরবর্তীতে ওনার যে নোবেল আনন্দমঠ, এটার মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছিল। এই বন্দে মাতরম এই স্লোগানটা সবচেয়ে বেশি স্বদেশী মুভমেন্টে দেখানো হয়েছিল। তো তোমরা এটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, অবনীন্দ্রনাথ পরবর্তী সময় ভারত মাতার যে একটা চিত্র উনি এঁকেছিলেন, এটা উনি কল্পনা করে, এটা একটা স্থির মানে সুন্দর একটা মানে শান্তির প্রতীক ছিল। একটা বৈষ্ণবী মূর্তি যেমন দাঁড়িয়ে আছে, এইরকম একটা ভারত মাতার একটা প্রতিকৃতি উনি এঁকেছিলেন। হ্যাঁ, তো এর পরবর্তীতে কী হয়েছিল, স্বদেশ প্রেম জাগ্রত হওয়ার জন্য একটা ফ্ল্যাগের দরকার ছিল। তো তারা একটা ফ্ল্যাগ তারা ইন্ট্রোডিউস করেছিল। ফ্ল্যাগ, ডিউ টু ফ্ল্যাগ অলসো দ্য সেন্স অফ কালেক্টিং বিলঙ্গিং অ্যাওয়েকিং অ্যামং দ্য পিপল। কারণ প্রত্যেক দেশেরই একটা আলাদা আলাদা জাতীয় পতাকা আছে। এই জাতীয় পতাকাটাকে আমাদের মানে স্বদেশ ভাব জাগ্রত করার জন্য মানে দায়ী থাকে। তো স্বদেশী মুভমেন্টের সময় একটা ফ্ল্যাগ নিয়ে আসা হয়েছিল, এটা ছিল ট্রাইকালার ফ্ল্যাগ। এটা ছিল গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড। হ্যাঁ, এটা ডিজাইন করা হয়েছিল ওয়াজ ডিজাইনড উইথ 8 লোটাস রিপ্রেজেন্টিং 8 প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। এটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এরকম ছিল। প্রথমটা ছিল গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড। এটা স্বদেশী মুভমেন্টে এইটা আনা হয়েছিল। স্বদেশী মুভমেন্টটা এটা অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গের সময় সবচেয়ে বেশি তৈরি হয়েছিল, এটা 1905 সালে। আর পরবর্তীতে গান্ধীজি নিয়ে এসেছিল 1921-এ, in 1921, এ ট্রাইকালার। দিস কালার ইজ রেড, গ্রিন অ্যান্ড হোয়াইট, হ্যাড এ আর এই ট্রাইকালারের মাঝখানে ছিল স্পিনিং হুইল, একটা চরকি কাটার চরকা ছিল, যেটাকে এটা সেন্ট্রালে ছিল। এটা রিপ্রেজেন্ট করা হয়েছিল সেলফ হেল্প, মানে আত্মনির্ভর, স্বয়ং সম্পূর্ণ প্রতীক হিসাবে
এই মাঝখানে চরকাটা ছিল। তো পরবর্তীতে আমরা যে বর্তমানে যে ফ্ল্যাগ দেখছি, পরবর্তীতে এইটা আসা হয়েছিল। তো কী হয়েছিল, দ্য সেন্স অফ কালেক্টিং বিলঙ্গিংয়ে বিভিন্ন যে বুদ্ধিজীবীরা বা বিভিন্ন যে সাহিত্যিকরা তারা কী করেছিল, রিইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, আমাদের যে পুরানো ইতিহাস বা আমাদের গৌরব, এটাকে মানুষের সামনে নিয়ে আসা হয়েছিল। হোয়েন পিপল রিয়েলাইজ দ্যাট দেয়ার হিস্ট্রি ইন এনশিয়েন্ট টাইম ভেরি ট্রেমেন্ডাস অর ডেভেলপড ইন এভরি ফিল্ড, মানে যখন মানুষ দেখবে যে তারা প্রত্যেকটা ফিল্ডে তারা খুব উন্নত ছিল, ব্রিটিশ আসার পরে ভারতবাসী খুব শোষিত হয়েছিল, তখন ভারতবাসীর মধ্যে তার জাতীয়তা বোধ বা একাত্মতা জাগ্রত হবে। তো এই কাজটা সফলভাবে করতে পেরেছিল বিভিন্ন সাহিত্যিক, কবি, দার্শনিক, এরপর বিভিন্ন যে রাজনৈতিক নেতা, তারা এটা করতে সফল হয়েছিল। তো পরবর্তীতে ইন্ডিয়া গেট ফ্রিডম ইন 1947, 15 অগস্ট। তো এর মাধ্যমে আমরা আজকের যে সেকেন্ড পার্টটা ইন্ডিয়ান ন্যাশনালিজমের যে অধ্যায়টা, এটা আমরা শেষ করছি। নমস্কার। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.